সেনাপ্রধান ওয়াকার তিনি এবার সমস্ত সেনার ছুটি বাতিল করে তাদের সকলকে ডেকে পাঠালেন। কেন সমস্ত সেনার ছুটি বাতিল করলেন তিনি? আসল উদ্দেশ্যটা কি? সব মিলিয়ে একটা দিকে ইঙ্গিত কিন্তু খুব স্পষ্ট হচ্ছে যে তাহলে বাংলাদেশে কি এবার সেনার হাতে যেতে চলেছে, অর্থাৎ সেনা কু হতে চলেছে বাংলাদেশে। যেভাবে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং মোহাম্মদ ইউনূস এক প্রকার বলতে গেলে তিনি কন্ট্রোল করতে পারছেন না, বিভিন্ন মহল থেকেই দাবি উঠছে, শুধুমাত্র বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকেও কিন্তু এই দাবি উঠছে যে মোহাম্মদ ইউনূস এক প্রকার ব্যর্থই হয়েছেন। তারপরে কি সেনা সমস্তটা টেক ওভার করে নিতে চলেছে এবং এই কারণেই কি সমস্ত ছুটির বাতিল করা হলো? আমরা এই বিষয়ে আরও জানবো। বিস্তারিত যিনি বলবেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। সমস্ত সেনার ছুটি বাতিল করে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কারণটা কি? আমরা এর আগের যেই প্রোগ্রামটা করেছি বা কথা বলেছি সেখানে কিন্তু আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলেছি যে আমাদের এই মুহূর্তে দেশকে একটা সঠিক জায়গাতে নিয়ে যাবার জন্য আমার মনে হয় যে সেনাদের একটা দায়িত্ব আছে, সেনাবাহিনীর একটা দায়িত্ব আছে। কেননা 5ই অগাস্টের জঙ্গি হামলার পর সেনাবাহিনী কিন্তু কথা দিয়েছিল যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করবে, কেউ কোনো ধরনের অত্যাচার নির্যাতনের সম্মুখ হবে না এবং দেশটা শান্তিপূর্ণ থাকবে। এর মধ্যে কতটুকু করতে পেরেছে না করতে পেরেছে আপনারা জানেন যে বিস্তর অভিযোগ আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। আমি এর আগের প্রোগ্রামে এই কথাটাও বলেছি যে বাংলাদেশকে যদি এই মুহূর্তে আপনাকে একটা সঠিক রাস্তাতে আনতে হয় তাহলে সেনা হস্তক্ষেপের আমি কোনো ধরনের বিকল্প অন্ততপক্ষে দেখি না। কেন দেখি না? আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আমি এই প্রশ্নের মধ্য দিয়ে সেখানে উঠবো আস্তে আস্তে। সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ রাজনৈতিক দল। আমি যদি বাংলাদেশের ইলেকশনগুলো পর্যালোচনা করি, ধরা যাক অনেকে বলবে যে ভাই 2014, 18 এইসব ইলেকশনে তো অন্য প্রতিপক্ষ আসেনি, আমি এগুলো বাদই দিলাম। 2009 সাল পর্যন্ত আওয়ামী লীগ 40% ভোট কাস্ট করেছে। এমনকি 2001 সালে যখন আওয়ামী লীগ মাত্র 30টা সিট পেয়েছে তখনও সে 40% উপরে ভোট পেয়েছে। তো ভোটারদের মধ্যে 40%, টোটাল ভোটারের মধ্যে 40% যদি ভোট পায় তাহলে বাকি থাকে কত? 60%। অর্থাৎ সব দল মিলিয়ে 60%, আওয়ামী লীগ একাই পেয়েছে 40+। এরকম একটা দলকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আইনের শাসনের কথা বলা হচ্ছে, অথচ বিচারের আগে অভিযোগ উঠেছে, অভিযোগ উঠতেই পারে। আওয়ামী লীগকে ফাঁসি দিবে, প্রধানমন্ত্রীকে ফাঁসি দিবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নানান ধরনের কথাবার্তা বলছে। অর্থাৎ এখানে ন্যায় বিচার, আইনি বিচার এগুলো কিচ্ছু নাই। মিথ্যাচার, বঙ্গবন্ধু তথা জাতির জনকের বাড়ি ভাঙচুর, হত্যা, খুন, ধর্ষণ, যেগুলো আগে বলেছি এবং গতকালকে যখন আমি প্রোগ্রাম করেছি আজ পর্যন্ত সেটা আরও বেড়েছে, বরঞ্চ বাড়ছেই ক্রমাগতভাবে। ফলে এরকম একটা জায়গাতে সেনাবাহিনীর হস্তক্ষেপটা অনুমেয় এবং আমি তখন কিন্তু বলেছি যে আমি মনে করি এটাই হওয়া উচিত এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলকে রাজনীতিতে ফেরানোর জন্য। আপনি এখন বলতে পারেন না রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ, এটা করা যাবে না, মানে যারা বিরুদ্ধচারণ তারা কিন্তু করছে পলিটিক্যাল রিজনে, কারণ জানে আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে তাদের এই যে কিংস পার্টি সেটার আর কোনো মানে অস্তিত্ব থাকবে না। ফলে তারা তো চাইবেই, কিন্তু বাস্তবে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ছাড়া বাংলাদেশের রাজনীতি কি কল্পনা করা সম্ভব? সম্ভব নয়। ফলে সেনাবাহিনীর একটা প্রস্তুতি আছে। আপনি জানেন যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে ইউনূসের একটা হেড টু হেড সংঘর্ষ খুবই অবধারিত, গত 3-4 সপ্তাহ ধরে চলছে। এর মধ্যে ফয়জুরকে নানানভাবে আইসোলেশনে রাখা, নিরস্ত্র করা, তার যে পরিকল্পনা, আইকেবি অর্থাৎ ইকবাল করিম ভূঁইয়া সাবেক সেনাপ্রধান, নানান ধরনের কোয়ার্টারের কর্মকাণ্ড নিয়ে আমরা বিস্তর বলেছি। ফলে যদি একটা প্রস্তুতির প্রয়োজন হয়, যদিও আমার কাছে এখন পর্যন্ত যে ইন্টেল এসেছে সে লাস্ট ট্রাই করছে যে আমি হস্তক্ষেপ করতে চাই না, তাকে কিন্তু তাকে কিন্তু বাধ্য করা হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আমাকে একটা জিনিস একটু বলুন, আপনি তো একজন আইনজীবী, বাংলাদেশের সংবিধানে যদি সেনা হস্তক্ষেপ করে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা তো সংবিধান মেনেই করা হবে, কারণ এই উপদেষ্টার তো সংবিধানে কোনো কিছু বলা নেই। বিষয়টা কি এইরকম? বাংলাদেশের সংবিধানে কেউ যদি সার্বভৌমত্ব
তারপরে হচ্ছে যে বাংলাদেশের কোনো সংবিধান পরিপন্থী কোনো কাজ করে, আমাদের সম্ভবত এটা নতুন 7-এর বি বা 7-এর খ অনুচ্ছেদে বলছে, আমি নিশ্চিত নই, বাট অনুচ্ছেদ 7-এর কোনো একটা উপ অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে এই ধরনের হস্তক্ষেপ করা, সংবিধান পরিবর্তন করা, এই ধরনের সেনা শাসনের ব্যাপারেই ইঙ্গিত হয় যে তাদের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। আচ্ছা, অর্থাৎ এটা অবৈধ প্রক্রিয়াতেই, এটাও সত্যি কথা। কিন্তু একই সাথে বাংলাদেশে এই মুহূর্তে যারা চেপে বসেছে তাদেরও মৃত্যুদণ্ড হবে, বিকজ কোনো ধরনের তাদের লিগ্যাল ক্ষমতাই নেই। লিগালি তারা, আপনি বাংলাদেশের আইনে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই, কিন্তু তাহলে তারা কিভাবে ক্ষমতা দখল করে আছে? ঠিক। বিদেশের কোনো একটা পশ্চিম বলেন, দক্ষিণ বলেন, উত্তর বলেন, কোনো একটা রাষ্ট্র তাদের সাথে কোনো একটা কন্ট্রাক্ট করবে, সেটা ভয়েড অ্যাব ইনিশিও, আইনের ভাষাতে ভয়েড অ্যাব ইনিশিও মানে হচ্ছে শুরুতেই বাতিল। ভারত তো বলেই দিয়েছে স্টেট কার্ড যে আমরা একটা নির্বাচিত সরকার সাথে ডিল করবে না। স্মার্ট কান্ট্রি, তারা তো বলবেই, কারণ তারা জানে যে এটা কনসিকুয়েন্সটা কি। আমরা এখন একটা কন্ট্রাক্টে যাবো, 2 দিন পরে বলবে যে না, তারা যে ইনভেস্ট করলো, আপনি জানেন যে 4 জন ডিপ্লোম্যাট ঢাকাতে ছিল, এর আগের প্রোগ্রামে বলেছি, তারা কেন গেছে? টাকা দিচ্ছে না। তাদের যে অনেকগুলো প্রজেক্টে টাকা পয়সা ডিসপ্যাচ করছে না। আদানি কদিন আগে বলছে যে আমরা বিদ্যুৎ দেব না। তারপরে এই ধরনের সমস্যা হচ্ছে। তো এই সরকার তো আলটিমেটলি যেটা হচ্ছে, ভারতের সাথে একদিকে যুদ্ধ করতে যাচ্ছে, টাকা পয়সা আটকে দিচ্ছে। সো আলটিমেটলি এই ধরনের প্রবলেম অনেকের সাথেই হবে। বন্ধু হিসেবে কে রয়েছে? চায়না রয়েছে। এই চায়না কি করে? বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে। এর আগেও ফেলেছে, নানান ধরনের সরকারকে ঝামেলা করেছে, শ্রীলঙ্কাতে করেছে, ইনফ্যাক্ট বাংলাদেশেও করেছে, সেটা আলোচনায় আসলে বলা যাবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এই যে আপনার সেনাদেরকে একটা প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, বা আপনি দেখছেন, এটাকে আমি পজিটিভলি দেখতে চাই, কারণ আর পারছি না তো নিতে। 2 বছরের একটা, কিন্তু সেনাবাহিনীর মধ্যে সেই সংযোগটা আছে, সেই ঐক্যবদ্ধ ব্যাপারটা আছে। দেখুন আগের প্রোগ্রামে আছে, আগে এইটা একটু আপনাকে বলে নেওয়া ভালো। আপনি আমাকে এই প্রশ্নটা একটা উত্তর এভাবে দিতে হয়, এটাও একটা ইন্টেল। সেটা হচ্ছে, আচ্ছা এই যে বারবার আমি ফয়জুলের কথা বলছি, বারবার যে আমি তার কথা প্রসঙ্গ আনছি, কে এই লোকটা? হঠাৎ করে তার নাম চলে আসলো। এই লোকটা আসলে নো বডি। কিউএমজি প্রথমে তাকে ডিজিএফআই এর প্রধান বানানো হলো 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে তাকে ডিজিএফআই প্রধান বানানোর পরে সেনাপ্রধান বুঝতে পারলো এ তো খবর পাচার করছে বা এত ঝামেলা করছে, একে নিয়ে আসলো, কিউএমজি করে নিয়ে আসলো, যার ঢাল নাই তলোয়ার নাই, বসে থাকে সারাক্ষণ। আচ্ছা, ওইখান থেকে বসে সে এই যে টোকাইগুলো আছে, টোকাই ইউনুসদের সাথে সে যোগাযোগটা করছে, মিটিং করছে, পাকিস্তান যাচ্ছে। 2 দিন আগে আইএসআইয়ের যে অপারেশনগুলো হচ্ছে, আইএসআইয়ের যে ঘাঁটিগুলো হচ্ছে, সব তার নির্দেশ হচ্ছে। আপনার কয়দিন পরে ঈদের আগে সে যাবে হচ্ছে আপনার পাকিস্তানে। তো এত পাকিস্তান প্রীতি কেন? তো পাকিস্তান থেকে এক্সপ্লোসিভ আসা, পাকিস্তানের সাথে ডিল করা, নানান ধরনের, এই ফয়জুলের একটা প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে।